স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা দ্বিপদী বিস্তৃতির 5B নিয়ে আলোচনা করতেছিলাম। তো 5B এর আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আশা করি 5B এর প্রত্যেকটি লেকচার তোমরা উপভোগ করেছ এবং তোমরা প্রত্যেকটি কনসেপ্ট ভালোভাবে বুঝতে পেরেছ এবং আমি আশা করি যে তোমরা বোর্ড পরীক্ষার পাশাপাশি অ্যাডমিশন টেস্টের প্রস্তুতিও নিচ্ছ। মনে রাখতে হবে তোমাকে, তোমার আজকের প্রস্তুতি কিন্তু অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি। তুমি বোর্ড পরীক্ষার পর তুমি কিন্তু অ্যাডমিশন টেস্টের প্রস্তুতির জন্য অল্প কিছু সময় পাইবা। যে তুমি যদি এখনই তোমার পুরো বই এর প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে পড়ে ফেলো, তাহলে তুমি পরীক্ষা ভালো করবে, এটা নিশ্চিত। এবং তুমি কোথাও না কোথাও চান্স পাইবা, এটা কিন্তু মনে রাখবা তুমি। আর এই আমাদের পঞ্চম অধ্যায়, এই পঞ্চম অধ্যায় কিন্তু ভর্তি পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা বা পড়তে চাচ্ছ, পড়বা বলে চিন্তা করতেছ, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তাদের জন্য কিন্তু এই 5A 5B তারপর চতুর্থ অধ্যায়, এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা গত পার্টে শেষ যে অঙ্কটা করেছিলাম সেটা কিন্তু বুয়েট অ্যাডমিশনে আসছে। তো আমরা আজকেও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু প্রবলেম সলভ করব। তো আশা করি আজকের পাঠও তোমাদের অত্যন্ত উপভোগ্য হবে। মনে রাখবা, ম্যাথমেটিক্স কিন্তু আসলে একটা মজার বিষয়। তোমাকে এই মজাটা নিতে হলে তোমাকে কিন্তু সিরিয়ালে, সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম পার্ট থেকে শুরু করে তোমাকে দেখতে হবে। তুমি যদি প্রথম পার্ট না দেখো ভালো করে, তাহলে তুমি কিন্তু দ্বিতীয় পার্ট বুঝবে না। তোমাকে কিন্তু এটা মনে রাখতে হবে। তোমাকে কিন্তু বিষয়টা ভালো করে মনে রাখতে হবে যে তুমি প্রথম পার্ট দেখো নাই, তুমি প্রথম ক্লাস মিস দিছো, তুমি পঞ্চম ক্লাসে আসছো, তোমার কিন্তু গণিত ভালো লাগবে না। গণিত ভালো লাগে চলে, গণিতকে আপন করে নিতে হবে। তুমি 19-এ গণিতে কেমন ছিল সেটা আমি জানি না, তবে আমি তোমাকে এনশিওর করব, যদি তুমি গণিত রেগুলার পড়ো, সূত্রগুলো আগে ভালো করে আয়ত্ত করে নাও, তাহলে তুমি গণিতে ভালো করবা। তো চলো আমরা আজকের পার্ট দেখি। তো আমরা যে অধ্যায়টা পড়তেছি সেই অধ্যায়ের নাম কি নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। আমরা দ্বিপদী বিস্তৃতির 5B নিয়ে আলোচনা করতেছি। তোমরা অনেক সময় চ্যাপ্টারের নাম বলতে পারো না, সেটা কত নম্বর চ্যাপ্টার সেটা বলতে পারো না। এটা কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষার একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্র্যাকটিক্যাল পরীক্ষা আমরা প্রায় জিজ্ঞাসা করি যে গণিত বইতে কয়টা অধ্যায় আছে, তোমরা বলতে পারো না। খুবই লজ্জাজনক এটা আমাদের জন্য। তো আমি আশা করি যে তোমরা কনসেপ্ট ক্লিয়ারের পাশাপাশি চ্যাপ্টারের নাম, গণিত বইতে কয়টা অধ্যায় আছে এবং এটা কততম অধ্যায় সেগুলো মুখস্থ করে ফেলবা। এটা এটা হচ্ছে একটা ফ্যাশন যে আমি গণিত পারি, আমি গণিত ভালো বুঝি। এটা তোমার একটা ক্রেডিট যে তুমি সেই ছোটবেলা থেকে গণিত ভালোবেসে আসছো, গণিত তুমি ভালো পারো। তুমি দেখবে তোমার যারা গণিত ভালো পারে, তুমি আসলে এটা বুঝতে পারবে না, এটা বুঝতে পারবে অন্য কেউ। যখন যে তোমার সাথে কাজ করবে সেই বুঝতে পারবে যে তোমার বুদ্ধিবৃত্তির বিকাশ কতটুকু হয়েছে। তুমি ইন্টারমিডিয়েটে পড়ো, এই ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায় তোমার কি পরিমাণ বুদ্ধি তোমার থাকা চাই, যে তোমার বাবা তোমাকে একটা কাজ করতে দিল বা তোমার মা তোমাকে একটা কাজ করতে দিল, অথবা তোমার পাড়া প্রতিবেশী তোমার কাছে একটা বিষয় সম্পর্কে জানতে চাইলো, যে তুমি তার সমাধানটা দিতে পারলা কিনা। এটাই হচ্ছে তোমার বুদ্ধি বৃত্তির যাচাই, যে তোমার আসলে বুদ্ধিবৃত্তির বিকাশ কতটুকু হয়েছে সেটা দেখা। তো আমরা সবসময় মনে করি যে আসলে সাইন্টিফিক্যালি প্রমাণিত যে যারা গণিত ভালো করে তাদের বুদ্ধি বৃত্তির বিকাশ কিন্তু দ্রুত হয়, তারা অনেক বিষয় দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। তো আমরাও আশাবাদী যে তোমরা গণিত ভালোবাসা লোক, তোমরা গণিত ভালোবাসা সবাই, তোমাদের চিন্তা চেতনা অনেক উন্নত হবে এবং তোমরা যে যেই প্রফেশনে যাও না কেন, যে যেই কাজই করো না কেন, যে যেখানেই ভর্তি হও না কেন, তোমার কিন্তু এই যে গণিতের যে এই ক্যালকুলেশনটা কিন্তু তোমাকে অনেক কাজ দিবে, অনেক তোমার চিন্তা শক্তির অনেক অনেক বিকাশ ঘটাবে, অনেক
গভীর তুমি চিন্তা করতে পারবা। তুমি হয়তো ভাবতেছো যে তুমি মেডিকেলে পড়বা, তোমার গণিত দরকার নেই, কিন্তু আসলে তুমি মনে কর ভুল করতেছো, তুমি কিন্তু ভুল করবা, তুমি সেখানে গিয়ে ভুল করবা। কারণ তোমাদের অনেকেরই ধারণা যে মেডিকেল পুরোটাই মুখস্থ, মেডিকেল পুরো মুখস্থ করতে। আসলে না, মেডিকেল পুরোটা মুখস্থ নয়। যে ওখানে ভর্তি হয়েছে, যে ক্লাস করে, যে মেডিকেল পড়ে, সে কিন্তু এই কথাটা বলতে পারে, সে জানে এই কথাটা, সে বুঝে। কিন্তু বাইরে থেকে তোমরা সবাই মনে করো যে গণিত হচ্ছে ঠাডা মুখস্থ, আমরা শুধু ঠাডা মুখস্থ করব, আমাদের কোনো কিছু বোঝার দরকার নেই। তো যারা মুখস্থ বিদ্যা ভালো, তারা মনে করে যে আমি মেডিকেলে ভর্তি হবো, আমি একটু মুখস্থ ভালো করতে পারি। তো আসো আজকে আমরা প্রথমে যে প্রবলেমটা সলভ করব। দেখো, এতএর বিস্তৃতিতে দেখো এতএর বিস্তৃতিতে এক্স পাওয়ার আর এর সহগ নির্ণয় করে বিস্তৃতির পঞ্চম পদটিও বের করো। অর্থাৎ আমরা এখানে দেখো এতএর বিস্তৃতিতে কি বের করব, এক্স পাওয়ার আর এর সহগ বের করব এবং বিস্তৃতির পঞ্চম পদটাও বের করব। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে এক্স পাওয়ার আর এর সহগ, এক্স পাওয়ার আর এর সহগ মানে হচ্ছে সাধারণ পদ বের করতে হবে আমাদেরকে। তারপরে কি করতে হবে, আমাদেরকে বিস্তৃতির পঞ্চম পদ বের করতে হবে। কি বের করতে হবে আমাদেরকে, বিস্তৃতির পঞ্চম পদ বের করতে। তো চলো আমরা শুরু করি। দেখো আমাদের ফর্মুলাটা কি, আমাদের ফর্মুলা ছিল 1 প্লাস এক্স পাওয়ার এন। দেখো এটা যদি তুমি এটার সাথে কম্পেয়ার করো, মিলবে না, মিলে নাই। তাহলে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা প্রবলেম এটার মতো করে বানাইতে হবে। এই চ্যাপ্টারে আমরা যতগুলো প্রবলেম সলভ করছি প্রত্যেকটা প্রবলেমে কিন্তু এমনই ছিল। তুমি দেখো আমরা কি করলাম, 3টাকে আগে নিয়ে গেছি, 4x-টাকে 4-এ নিয়ে গেছি। তারপরে কি করবো, দেখো এখানে কিন্তু এখানে 1 হয়নি, এখানে 1 করবো। 1 করতে হলে কি কমন নিতে হবে, 3 কমন দিবে। দেখো আমরা এখান থেকে 3 কমন নিয়েছি, তো 3 কমন নিলে কি হয়, 1 প্লাস 4x/3। আমরা এখান থেকে 3 কমন নিয়েছি, আমরা এখান থেকে 3 কমন নিয়েছি, তাহলে 3 কমন নিলে কত হয়, 1 প্লাস 4x/3, পাওয়ার কত, -হাফ। দেখো তুমি বিষয়টা ভালো করে, আমরা কি করলাম, 3 কমন নিলাম। তাহলে এখন দেখো 1 কিন্তু মিলে গেছে, এই যে দেখো 1 এর জায়গায় 1 চলে আসছে, আর x এর জায়গায় হবে 4x/3। দেখো আর n এর জায়গায় হবে -হাফ। বিষয়টা তুমি ভালো করে দেখো। তাহলে দেখো এই যে -হাফটা এখন 3 সাথে আছে, -হাফটা এখন 8 রাশির সাথে আছে, এটাকে আমরা আলাদা করে ফেলছি। দেখো -হাফটা 3 সাথেও আছে, হাফটা আবার এটার সাথেও আছে। বিষয়টা তোমরা ভালো করে দেখো, এবার কম্পেয়ার করো। দেখো তোমরা কম্পেয়ার করো, কম্পেয়ার করলে বুঝতে পারবা। এটা হচ্ছে দেখো 1 এর সাথে 1 মিলে গেছে, দেখো এটা হচ্ছে এক্স, তারপরে দেখো এটা হচ্ছে আমার এন, এটা আমার এন। তাহলে এটা হচ্ছে দেখো 1 এর সাথে 1 মিলে গেছে, এক্স এর জায়গায় আমি কি বসাবো, 4x/3 বসাবো, আর এন এর জায়গায় আমি কি বসাবো, -হাফ বসাবো। তো চলো শুরু করি। এটা হচ্ছে কি, প্রদত্ত রাশির বিস্তৃতিতে সাধারণ পদ। দেখো তোমরা, এটা হচ্ছে সাধারণ পদ। তো সাধারণ পদের ফর্মুলা কি ছিল তোমাদের নিশ্চয় মনে আছে, সাধারণ পদ হচ্ছে n × n-1 n-2 n-r+1/r ফ্যাক্টরিয়াল। গত পার্টটাও কিন্তু আমরা ঠিক এইভাবেই সলভ করেছিলাম। গত পার্টের প্রবলেম প্রথমটা আমরা এইভাবেই সলভ করেছিলাম, আশা করি তোমাদের সেই সব মনে আছে। তো দেখো এই যে এই n মান হচ্ছে আমার কত, n মান হচ্ছে আমার -হাফ। দেখো n মান হচ্ছে আমার কত, n মান হচ্ছে আমার -হাফ। এরপরে এক্স মানে কত, এক্স মানে হচ্ছে আমার 4x/3। তোমরা ভালো করে দেখো এই যে এক্স, দেখো তোমরা এক্সটা দেখতেছো, এক্স এর জায়গায় আমি কি লিখবো, এক্স এর জায়গায় আমি 4x/3 লিখবো। আর এন এর জায়গায় আমি কি লিখবো, এন এর জায়গায় আমি -হাফ লিখবো। তো দেখো করে দিলাম, এই যে হয়ে গেল, কত সহজে হয়ে গেল। দেখো তোমরা এই যে এটা কিন্তু যেভাবে ছিল এভাবে বসে গেছে, দেখো 3 পাওয়ার -হাফ যেভাবে ছিল এভাবে বসে গেছে। এরপরে দেখো এই যে n × n-1 n-2 ডট 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 n -r+1। তাহলে দেখো n × n-1 n-2 ডট 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 n -r+1। তাহলে দেখো n মান হচ্ছে আমার -হাফ। তাহলে দেখো -হাফ -1 -হাফ -2 ডট 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 -হাফ -r+1। এরপরে দেখো এই যে দেখো x, এই x মান হচ্ছে 4x/3। তোমরা ভালো করে দেখো এই x মান হচ্ছে 4x/3। এই যে দেখো তোমরা এই x এর জায়গায় আমার কত আছে, এই x এর জায়গায় আমার আছে 4x/3। এই যে দেখো 1, এই 1 এর জায়গায় তো আমার 1, ঠিক আছে। আর এই x এর জায়গায় কত, 4x/3। আর এই যে দেখো এই n, এই n এর জায়গায় কত, n এর জায়গায় হচ্ছে আমার -হাফ। তাহলে দেখো আমি এখানে বসে দিয়েছি। এখন তোমরা একটু কম্পেয়ার করো, তোমরা কম্পেয়ার করলে জিনিসটা বুঝতে পারবা। দেখো তোমরা কম্পেয়ার করে নাও।
দেখো n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু n মাইনাস আর প্লাস ওয়ান বাই আর ফ্যাক্টোরিয়াল এক্স পাওয়ার আর। তাহলে দেখো এটা মিলে গেছে কিনা। এরপরে দেখো এটা যেভাবে ছিল এভাবে বসে গেছে। আবার দেখো তোমরা বিষয়টা এটা যেভাবে ছিল এভাবেই বসে গেছে। 3 পাওয়ার মাইনাস হাফ। এবার আসো দেখো এটা যেভাবে ছিল এভাবে বসে গেছে, এটা যেভাবে ছিল এভাবে বসছে। এখানে দেখো মাইনাস হাফ আর মাইনাস ওয়ান ক্যালকুলেশন করলে মাইনাস 3/2, মাইনাস হাফ আর মাইনাস টু ক্যালকুলেশন করলে মাইনাস 5/2। আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে মাইনাস 2 আর মাইনাস 1/2। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে মাইনাস 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 2 আর মাইনাস 1/2। দেখো এরপরে দেখো তোমরা এখানে কি করছি দেখো, তোমরা এই বিষয়টা দেখো ভালো করে দেখো। এই যে পাওয়ার আর, এই আর কিন্তু 4 এর জন্য আছে, আর কিন্তু এক্স এর জন্য আছে, আর কিন্তু 1/3 এর জন্য আছে। তাহলে আমরা কি লিখলাম দেখো 4 পাওয়ার আর এক্স পাওয়ার আর। আর এই যে 1/3 কে আমরা লিখতে পারি 3 ইনভার্স, তার উপরে পাওয়ার আছে। আমরা আলটিমেটলি কি লিখতে পারি 3 পাওয়ার মাইনাস আর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো গত পার্টে এবং তার আগের পার্টও কিন্তু আমরা এই ধরনের প্রবলেম সলভ করছি, এবং এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কগুলো থেকে একটু ভিন্ন, কারণ আগের অঙ্কগুলোতে সরাসরি এখানে 1 মিলেছিল, এখানে কিন্তু 1 ছিল না। আমরা কিন্তু এইটুকু বানায় নিতে হয়েছে, 1 বানায় নিতে হয়েছে কিভাবে 3 কমন নিয়ে। দেখো এখান থেকে আমরা 3 কমন নিয়েছি, 3 কমন নিয়ে 1 প্লাস 4x/3 হয়েছে। এরপরে 3 টু 4 মাইনাস হাফ আছে, আর এটুকুর উপরও পাওয়ার মাইনাস হাফ আছে। এরপরে বাকিটা ক্যালকুলেশন। তো এইখানে দেখো বাড়তি এই রাশিটা সবসময় এই যে প্রত্যেক লাইনে থেকে যাবে, আর এইটুকুকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো 4 পাওয়ার আর এক্স পাওয়ার আর, আর 1/3 কে আমরা লিখতে পারি 3 ইনভার্স, তার উপরে পাওয়ার আছে আমরা আলটিমেটলি 3 পাওয়ার মাইনাস আর। এবার আসো দেখো তোমরা চমৎকার একটা বিষয়, যে এই লাইন থেকে এই লাইন যারা করতে পারবে, যারা এটা মনে রাখতে পারবে, তারা কিন্তু এই অঙ্কটা সাবলীলভাবে করতে পারবে। তোমরা দেখো বিষয়টা, এই যে এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে। তাহলে বলো যে এখানে কয়টা মাইনাস আছে? 4টা মাইনাস মনে হয় তোমার কাছে, কিন্তু না, মাইক্রোস্কোপ দিয়ে দেখলে তুমি দেখবে এখানে অনেকগুলো মাইনাস আছে। তোমাদের অনেকেই যখন আমরা পড়াশোনা করি, আমরা যখন আগে সবাইকে জিজ্ঞাসা করতাম যে তোমাদের উপরের ব্যাচ যারা ছিল, সবাই বলতো এখানে মাইনাস 4টা। আসলে কিন্তু এখানে মাইনাস 4টা নয়। তুমি যে ডট ডট দিয়েছো, ডট ডট মানে কি? ডট ডট মানে এখানে অসংখ্য রাশি আছে, এখানে অসংখ্য রাশি আছে, সবগুলো আমরা লিখতে পারবো না বিধে আমরা ডট ডট দিয়ে দিছি। তাহলে এখানে আর সংখ্যক মাইনাস আছে। তাহলে দেখো মাইনাসকে আমরা সবসময় -1 হিসেবে কল্পনা করি। তাহলে দেখো এখানে একটা -1, এখানে একটা -1, এখানে একটা -1, এখানে একটা -1, তাহলে এখানে আর সংখ্যক -1 আছে। দেখো আর সংখ্যক -1। ঠিক একইভাবে দেখো তোমরা বিষয়টা ভালো করে, এই যে এখানে একটা -1, এখানে একটা -1, এখানে একটা -1, এখানে একটা -1, তাহলে -1 পাওয়ার আর। কতগুলো মাইনাস আছে? আর সংখ্যক মাইনাস আছে, মনে রাখবে এখানে আর সংখ্যক মাইনাস আছে। ঠিক একইভাবে দেখো এখানে একটা হাফ, এখানে একটা হাফ, এখানে একটা হাফ, এখানে একটা হাফ, তাহলে প্রত্যেকটা রাশির সাথে একটা করে হাফ আছে, প্রত্যেকটা রাশির সাথে একটা করে হাফ আছে। তাহলে এখানে কতগুলো হাফ আছে? এখানে আর সংখ্যক হাফ আছে, মনে রাখবে এখানে আর সংখ্যক হাফ আছে। প্রত্যেকটা রাশির সাথে একটা করে হাফ, তার মানে এখানে আর সংখ্যক হাফ আছে। তাহলে দেখো এই প্রত্যেকটা রাশি থেকে আমরা একটা করে -1 নিয়েছি, প্রত্যেকটা রাশি থেকে আমরা একটা করে হাফ নিয়েছি। তাহলে অবশিষ্ট কি থাকে? অবশিষ্ট থাকে 1, 3, 5, 2 আর -1। আর দেখো বাকিগুলো যেভাবে ছিল ওভাবে রয়ে গেছে। তবে আমরা 4 কে কি লিখলাম? 4 কে লিখলাম 2 স্কোয়ার এখানে ভেঙে। আমরা 4 কে ভেঙে লিখছি 2 স্কোয়ার। তোমরা ভালো করে দেখো। তবে আবার একটু বিষয়টা দেখো যে আসলে এই জিনিসটা কিভাবে হয়েছে। দেখো এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তাহলে কয়টা মাইনাস কমন যায়? 2টা মাইনাস। তাহলে আমরা লিখতে পারি -1 হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে কয়টা মাইনাস? 3টা মাইনাস। তাহলে আমরা এখান থেকে 3টা মাইনাস কমন নিতে পারি। তাহলে আমরা এটাকে কি লিখবো? -1 হোল কিউব। ঠিক একইভাবে দেখো এখানে 4টা মাইনাস, তাহলে আমরা 4টা মাইনাস কমন নিতে পারি, এটাকে লিখতে পারি -1 পাওয়ার 4। তাহলে যতগুলো মাইনাস থাকবে তার উপরে পাওয়ার তত হবে। তাহলে এখানে কতগুলো মাইনাস? এখানে আর সংখ্যক মাইনাস, এই কারণে তার পাওয়ার হচ্ছে আর। ঠিক একইভাবে দেখো এখানে 2, এখানে 6, তাহলে আমরা এখান থেকে একটা 2 কমন নিতে পারি, এখান থেকে একটা 2 কমন নিতে পারি। তাহলে কয়টা 2 কমন নিতে পারি? আলটিমেটলি দুটো 2 কমন নিতে পারি। তাহলে এখানে আমরা 2 স্কোয়ার, আর অবশিষ্ট কি থাকে? 1 আর 3। ঠিক এখানে দেখো 2, 4, 6, এখান থেকে একটা 2 কমন নিতে পারি, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, তাহলে কি থাকে? 2 কিউব। তাহলে এখানে অবশিষ্ট কি থাকে? এখানে 1 থাকে, এখানে 2 থাকে, এখানে 3 থাকে। ঠিক একইভাবে দেখো 2, 4, 6, 8, এখান থেকে আমরা কয়টা 2 কমন নিতে পারি? 4টা 2, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2। তাহলে 4টা 2 কমন নিলে অবশিষ্ট কি থাকবে? এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে, এখানে 4 থাকবে। তাহলে তুমি ঠিক এই জায়গাটাও এইভাবে করছি দেখো। ঠিক যেভাবে -1 কমন নিছি, যেভাবে আমরা 2 কমন নিছি, দেখো মিলাইয়া এই যে এখানে একটা হাফ, এখানে একটা হাফ, এখানে একটা হাফ, এখানে একটা হাফ, তাহলে আর সংখ্যক হাফ আছে। দেখো এখানে 4টা 2 ছিল, এই জন্য পাওয়ার 4, এখানে 3টা 2 ছিল, এই জন্য পাওয়ার 3, এখানে 2টা 2 ছিল, এই জন্য পাওয়ার 2। তাহলে এখানে আর সংখ্যক হাফ, এখানে পাওয়ার আর, আর এখানে আর সংখ্যক মাইনাস আছে, এই কারণে -1 পাওয়ার আর। আর অবশিষ্ট জিনিসগুলো যেভাবে ছিল এভাবে বসে গেছে। 4 এর উপরে পাওয়ার হচ্ছে 2, তাহলে 4 স্কোয়ার। তো এটা যেভাবে ছিল এভাবে হয়ে গেল। তো দেখো একবার
বাকি বিষয়টা এই যে যেভাবে বসে গেছে, দেখো এই যে মাইনাসটাকে আমরা এখানে নিয়ে আসছি, আর এটা বসে গেছে, এইটা বসে, এগুলো বসে গেছে, আর এই যে দেখো এই পাওয়ার আর কিন্তু 1 এর উপর আছে, পাওয়ার আর কিন্তু 2 এর উপরেও আছে। দেখো তোমরা ভালো করে, পাওয়ার আর 1 এর উপরেও আছে, পাওয়ার আর কিন্তু 2 এর উপরেও আছে। বিষয়টা তোমরা ভালো করে দেখো, পাওয়ার আর 1 এর উপরেও আছে, পাওয়ার আর কিন্তু 2 এর উপরেও আছে। তাহলে আমরা 1 এর উপরে পাওয়ার আর, অর্থাৎ 1 এর উপরে পাওয়ার যাই হোক তার মান কিন্তু 1, তোমরা এটা ভালো করে জানো। 1 এর উপরে পাওয়ার যাই হোক তার মান হবে 1, আর 2 পাওয়ার আর নিচে বসে গেছে, তার বাকিগুলো যেভাবে ছিল সেভাবে বসে দিয়েছি। এরপরে দেখো এটা বসে গেছে। এখন তোমরা দেখো এই জায়গায়, দেখো এখানে যা আছে সব হচ্ছে বিজোড় রাশি। দেখো 1, 3, 5, 2 আর -1 সব হচ্ছে বিজোড়, অর্থাৎ এখানে কিন্তু কোনো জোড় রাশি নাই, এখানে কোনো জোড় রাশি নাই। তাহলে এখন আমরা কি করবো দেখো, আমরা তো তার আগে দেখো এই যে এখানে দেখো আর হচ্ছে কয়টা, 2 পাওয়ার আর একটা, এখানে 2 পাওয়ার আর কয়টা, দুইটা, অর্থাৎ এখানে 2 স্কয়ার আর 2 স্কয়ার আর। তাহলে দেখো এটা যেটাকে যদি আমরা কেটে দিই, কেটে দিলে কি থাকবে, 2 পাওয়ার আর থাকবে। দেখো এইখানে 2 পাওয়ার আর, আর এখানে 2 স্কয়ার আর। তাহলে আমরা যদি এটা দিয়ে এটাকে কেটে দিই, কেটে দিলে কি থাকবে, 2 পাওয়ার আর থাকবে। এরপরে দেখো x পাওয়ার আর, 3 পাওয়ার মাইনাস আর, -1 পাওয়ার আর বসে গেছে। এটা দিয়ে আমরা এটাকে কেটে ছোট করে দিছি। পরে আমরা চাইলে বড়ও কাটতে পারি, কিন্তু আমরা আগে ছোট করে দিলাম এটাকে। তোমরা বিষয়টাকে ভালো করে দেখো। এরপরে দেখো এখানে সব হচ্ছে বিজোড় রাশি, সব হচ্ছে বিজোড়। এই জন্য দেখো আমরা হর এবং লবকে 2, 4, 6 ডট 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 2 আর দিয়ে গুণ করে দিচ্ছি, 2, 4, 6 ডট 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 2 আর। দেখো উপরে নিচে দুই জায়গায় গুণ করে দিছি। উপরে আছে শুধু বিজোড় রাশিগুলো, আর নিচে দেখো, আর এই যে উপরে শুধু বিজোড়গুলো, এই জন্য আমরা উপরে নিচে। আর তুমি চাইলে তো শুধু উপরে গুণ করতে পারবো না, চাইলে এটা ভারসাম্য নষ্ট হয়ে যাবে, তোমাকে উপরে নিচে দুই জায়গায় গুণ করতে হবে, তাহলে আর ভারসাম্য নষ্ট হবে না। এখন দেখো এবার আমরা কি করছি, দেখো এই যে এখানকার রাশিগুলো আর এখানকার রাশিগুলো সবগুলোকে একই সাথে বসাই দিয়েছি। দেখো 1, 2, 3, 4, 5, 6 ডট 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 2 আর -1 2 আর। দেখো এই দুটোকে একসাথে এইটা লিখছি, দেখো এই দুটোকে একসাথে করে আমরা এটা লিখে ফেলছি, একসাথে সাজিয়ে লিখে ফেলছি, জোড়া আর বিজোড়া একসাথে করে সিরিয়াল করে ফেলছি। এখন দেখো এখানে একবারে সিরিয়ালে সব আছে, 1 থেকে শুরু করে 2 আর পর্যন্ত সবাই আছে এখানে, সবাই। এই জায়গাগুলো মনে রাখতে হবে। এরপরে দেখো এখানে দেখো এই সিরিজে প্রত্যেকটা পদে একটা করে 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে। তাহলে আমরা এখানে কতগুলো 2 দেখতেছি, এখানে আমরা আর সংখ্যক 2 দেখতেছি। তোমরা আবার বলবা না যে এখানে 4টা 2 দেখতেছি, তাহলে সব শেষ, একবার সব শেষ করে দিবা, সব মার্ডার করে ফেলবা তোমরা। এই কাজটা কখনোই করবা না। এখানে কতগুলো 2 আছে, এখানে আর সংখ্যক 2 আছে, তাহলে আমি যদি 2 কমন নিই তাহলে কি হবে, 2 পাওয়ার আর, আর অবশিষ্ট কি থাকে, এখানে 1 থাকে, এখানে 2 থাকে, এখানে 3 থাকে, এখানে আর থাকে। আর এগুলো যেভাবে ছিল এভাবে বসে গেছে। তোমরা এই জিনিসটা আবার দেখো, এই যে দেখো এখানে একটা 2, এখানে একটা 2 যদি আমরা কমন নিই তাহলে 2 স্কয়ার অবশিষ্ট কি থাকে, 1 আর 3। ঠিক একইভাবে দেখো এই যে এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কয়টা 2 কমন নিতে পারবো, 3টা 2, তাহলে অবশিষ্ট কি থাকে, 1 থাকে, 2 থাকে, 3 থাকে। ঠিক একইভাবে দেখো এই এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, আমরা যদি প্রত্যেকটা থেকে একটা করে 2 কমন নিই তাহলে 4টা 2 কমন নিতে পারবো, অবশিষ্ট কি থাকে, 1, 2, 3, 4। তাহলে এই কনসেপ্ট কিন্তু আমরা এখানে প্রয়োগ করছি। দেখো এখান থেকে একটা 2 কমন নিছি, 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 তাহলে টোটাল কয়টা 2 কমন নিছি আমরা, টোটাল আর সংখ্যক 2 কমন নিছি। তাহলে অবশিষ্টগুলো লিখে ফেলছি। এবার আসো দেখো এখানে তোমরা খেয়াল করো, এই যে এখানে এটাকে আমরা লিখছি 2 আর ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 1 থেকে শুরু করে 2 আর পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে আমরা কি লিখতে পারি, 2 আর ফ্যাক্টরিয়াল। তোমরা এটা ভালো করে জানো, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে লিখতে পারি আমরা 5 ফ্যাক্টরিয়াল, 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে আমরা লিখতে পারি 4 ফ্যাক্টরিয়াল। ঠিক একইভাবে দেখো 1 থেকে শুরু করে একবার সিরিয়ালে সব থাকতে হবে, যদি ধরো মাঝখানে 3 নেই তাহলে কিন্তু হবে না, সব থাকতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 সব থাকতে হবে। তাহলে 1 থেকে শুরু করে 2 আর পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে আমরা লিখতে পারি 2 আর ফ্যাক্টরিয়াল। ঠিক একইভাবে 1 থেকে শুরু করে আর পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে আমরা লিখতে পারি আর ফ্যাক্টরিয়াল। 1 থেকে শুরু করে আর পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা থাকতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে শেষ পর্যন্ত থাকতে হবে, থাকলে আমরা তাকে লিখতে পারবো আর ফ্যাক্টরিয়াল। তো আমরা জিনিসটা দেখি, দেখো 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে আমরা কি লিখতে পারি, 5 ফ্যাক্টরিয়াল। 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে আমরা লিখতে পারি 4 ফ্যাক্টরিয়াল। 1 থেকে শুরু করে n, অর্থাৎ n দেখো n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, তাহলে এটাকে লিখতে পারি আমরা n ফ্যাক্টরিয়াল। ঠিক একইভাবে দেখো n ফ্যাক্টরিয়াল, দেখো এই যে 1 থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে লিখতে পারি n ফ্যাক্টরিয়াল। দেখো 1 থেকে শুরু করে n পর্যন্ত সব আছে, 1, 2, 3, 4, 5, 6 এভাবে, অথবা এই দিক থেকে এদিকে যাও, n, n-1, n-2, n-3, n-4 এইভাবে যাইতে যাইতে 4,
3 2 1 সব থাকতে হবে। দেখো 1 থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে লিখতে পারি আমরা কি n ফ্যাক্টোরিয়াল। তাহলে এই কনসেপ্ট কিন্তু আমরা এখানে প্রয়োগ করছি। দেখো 1 থেকে শুরু করে 2r পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে 2r ফ্যাক্টোরিয়াল, 1 থেকে r পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে r ফ্যাক্টোরিয়াল। আমরা এই কনসেপ্ট কিন্তু এখানে প্রয়োগ করছি। এই কনসেপ্ট কিন্তু আমরা কয়েকবারই প্রয়োগ করছি এবং এটা আমরা ফার্স্ট পেপারে পঞ্চম অধ্যায় 5b তে কিন্তু অনেক বেশি করে পেয়েছিলাম এটা। তো এবার দেখো আর আর ফ্যাক্টর গুণ করলে আর ফ্যাক্টর হোল স্কয়ার। এবার আসো তাহলে x পাওয়ার r এর সহগ কত? দেখো x পাওয়ার r এর সহগ হচ্ছে এটা, অর্থাৎ x বাদ বাকি যা থাকে তাই হচ্ছে x পাওয়ার r এর সহগ। তাহলে দেখো আমরা x পাওয়ার r এর সহগ বের করে ফেলছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের প্রবলেম কিন্তু আমরা গত 2 দিনও সলভ করেছি। তো আশা করি এই ধরনের প্রবলেমে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং সমস্যা থাকারও কথা না। এরপরে যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। তো এবার আমরা দ্বিতীয় অংশ করব। আমাদেরকে বিস্তৃতির পঞ্চম পদ বের করতে হবে। আমাদেরকে বিস্তৃতির পঞ্চম পদ বের করতে হবে। চলো আমরা পঞ্চম পদ বের করি। দেখো তাহলে দেখো এটি হচ্ছে সাধারণ পদ, এটি হচ্ছে আমাদের সাধারণ পদ। মনে রাখবে সাধারণ পদের ভিতরে কিন্তু এক্স সহ আছে। দেখো একটু আগে আমরা যেটা বের করছি সেটা ছিল শুধুমাত্র সহগ, এখন দেখো এটা পুরোটা হচ্ছে সাধারণ পদ, অর্থাৎ আর প্লাস ওয়ানতম পদ। এটা হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ, দেখো এক্স সহ আছে। তো আমরা কি বের করবো? পঞ্চম পদ। পঞ্চম পদ মানে কি? পঞ্চম পদ মানে হচ্ছে 4 প্লাস ওয়ানতম পদ। পঞ্চম পদ মানে হচ্ছে 4 প্লাস ওয়ানতম পদ। মনে রাখবা পঞ্চম পদ বের করবো, পঞ্চম পদ মানে হচ্ছে 4 প্লাস ওয়ানতম পদ। তাহলে আমরা আর জায়গায় 4 বসাবো, আর জায়গায় কি বসাবো? 4 বসাবো। দেখো এই আর জায়গায় 4 বসেছি, এই আর জায়গায় 4 বসেছি। দেখো এই আর জায়গায় 4, প্রত্যেকটা আর জায়গায় 4। যদি তোমাকে ষষ্ঠ পদ বলে তাহলে 5 প্লাস 1, সপ্তম পদ বললে 6 প্লাস 1। তুমি কিন্তু এটা ভালো করে মনে রাখবে, কারণ আমার সাধারণ পদকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আদর করি। আদর করে আমরা সাধারণ পদকে আর প্লাস ওয়ানতম পদ বলি। আদর করে আমরা সাধারণ পদকে আর প্লাস ওয়ানতম পদ বলি। মনে রাখবে তোমরা বিষয়টা। তো এখন এটার ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে কি হবে দেখো। তোমরা ভালো করে দেখো এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো। দেখো তো আমরা তাহলে আমরা কি বসাবো? আর জায়গায় আমরা 4 বসাবো। আর জায়গায় 4 বসালে আমরা কি পাবো? পঞ্চম পদ পাবো। তো এটা ক্যালকুলেশন করে দেখো। তোমরা চাইলে সরাসরি এই যে এই লাইন না লিখলেও চলবে, চাইলে সরাসরি ক্যালকুলেশন করে দিবে। ক্যালকুলেটরে বসে দেখো এটা বসে গেছে। 4 দুগুণ 8 ফ্যাক্টরিয়াল, এটা হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার। আর এই দেখো -1 পাওয়ার 4, 3 পাওয়ার -4, x পাওয়ার 4। দেখো এটা যদি ক্যালকুলেশন করে দেখো কত চমৎকার একটা রাশি চলে আসছে, 70/81√3/f ইন্টু x পাওয়ার 4। দেখো এটি হচ্ছে আমাদের ধারার পঞ্চম পদ। এখন তোমাকে যে কোনো পদ বের করতে দিতে পারে। তুমি মানবে সাধারণ পদ বের করার পরে তুমি এখান থেকে যে কোনো কিছু বের করতে পারবে। সাধারণ পদ বের করার পরে তুমি ওখান থেকে যে কোনো কিছু বের করতে পারো। তাহলে এইটুকু পর্যন্ত হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ এইটুকু পর্যন্ত তোমার করার জন্য তোমাকে বেগ ফিরতে হবে। এবং যদি তুমি কয়েকবার প্র্যাকটিস করো, আশা করি তোমাকে এই ধরনের যেই প্রবলেমই দেখ না কেন তুমি কিন্তু দ্রুত এক্সপ্লোর আর সহগ বা সাধারণ পদ কিন্তু বের করে ফেলতে পারবে। এরপরে সাধারণ পদ বের করার পরে সেখান থেকে পঞ্চম পদ, ষষ্ঠ পদ, অষ্টম পদ, দশম পদ যেই পদই তোমাকে দেখ না কেন কোনো সমস্যা হবে না। মনে রাখবে এই প্রশ্নটা যদি পরীক্ষা আসে তাহলে অবশ্যই 4 মার্কের জন্য পরীক্ষা আসবে। মনে রাখবা তুই ভালো করে কিন্তু প্রবলেমটা সলভ করতে হবে। তো এই যে পূর্ব আমরা শুধুমাত্র সাধারণ পদ পর্যন্ত বের করছি, সাধারণ পদের সহগ পর্যন্ত বের করছি। এখানে আমরা সাধারণ পদ থেকে পঞ্চম পদ বের করে দেখলাম। মনে রাখবে পঞ্চম পদ মান হয়েছে 4 প্লাস 1তম পদ, ষষ্ঠ পদ মান হয়েছে 5 প্লাস 1তম পদ, কারণ আমরা সাধারণ পদকে সবসময় আর প্লাস 1তম পদ বলে থাকি। এবার আসে আমরা যে প্রবলেমটা সলভ করবো, এই প্রবলেমটা কিন্তু বোর্ড অ্যাডমিশনে আসছে। মনে রাখবা এত এর বিস্তৃতিতে এক্স পাওয়ার এন এর সহগ হচ্ছে 2 পাওয়ার এন। এত এর বিস্তৃতিতে এক্স পাওয়ার এন এর সহগ হচ্ছে 2 পাওয়ার এন। তো চলো আমরা এটা শুরু করি। দেখো এই ধরনের প্রবলেম গত পাঠে শেষ আমরা করছিলাম, তবে সেটাতে হাফ ছিল বা পাওয়ার 2 ছিল, সরি সেটাতে পাওয়ার 2 ছিল। তো দেখো এখানে দেখো এনটা হচ্ছে শুধু উপরেরটার সাথে আর নিচে হচ্ছে কত 1 - 6, আর এটাকে আমরা লিখতে পারি 1 - x পাওয়ার -1। তো দেখো তাহলে এটা লিখে ফেললাম আমরা, যে দুটো একই জিনিস একবার লিখলে চলবে। এখন চলো আমরা আলাদাভাবে এটাকে বিস্তার করবো, আলাদাভাবে এটাকে বিস্তার করবো, দুটাকে বিস্তার করবো, বিস্তার করে দুটাকে আমরা গুণ করে দেবো, গুণ করে সেখান থেকে আমরা এক্স পাওয়ার এন এর সহগ বের করবো। মনে রাখবো এই প্রশ্নগুলো কিন্তু টেকনিক্যাল প্রশ্ন। এই প্রশ্নগুলো অনেক ছোট প্রশ্ন মনে হয়, আনসারও ছোট মনে হয়, কিন্তু আসলে এই প্রশ্নগুলা খুবই টেকনিক্যাল। এই প্রশ্নগুলার কনসেপ্ট অনেক ডিপ, এইটার গভীরতা অনেক বেশি। মানে যারা এই যে এই চ্যাপ্টার অনেক ভালোভাবে যারা কনসেপ্ট পুরো ক্লিয়ার করে ফেলছে তারা কিন্তু এই ধরনের প্রবলেমে কখনো ঠেকবে না। মনে রাখবে বুয়েট অ্যাডমিশন, চুয়েট, রুয়েট, কুয়েট, এবারে মেরিন একাডেমিতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বেশি আসে। তাহলে এটা তো সরাসরি সূত্র আমরা জানি,
1 প্লাস NC1x যোগ NC2x স্কয়ার যোগ NC3x কিউব, এটা আমরা প্রথম পার্টে আলোচনা করছি এই সূত্র নিয়ে, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এটা নিয়ে, অর্থাৎ এটা হচ্ছে এটা হচ্ছে NC1, এটা হচ্ছে NC2, এটা হচ্ছে NC3, এটা হচ্ছে NCr। তো NCr তে আমরা লিখি নাই, মনে রাখবে n মান হচ্ছে NC1 আর এইটুকু মান হচ্ছে NC2, অর্থাৎ NC2 মান হচ্ছে এটা। আমরা কিন্তু পঞ্চম অধ্যায়ে ফার্স্ট অফ যখন করছি তখন এটা নিয়ে আলোচনা করছি, NC3 মান হচ্ছে এটা, মনে রাখবা। তাহলে 1 প্লাস x পাওয়ার n এর সূত্রটা আমরা লিখে ফেলছি, বিস্তারটা লিখে ফেলছি। এরপর আসো এটার বিস্তার করবো আমরা। এটার বিস্তারের সরাসরি সূত্র হচ্ছে এটা, তোমরা জানো ভালো করে। দেখো 1 মাইনাস এক্স পাওয়ার মাইনাস ওয়ান, 1 মাইনাস এক্স পাওয়ার মাইনাস ওয়ান। তো এখানে আমরা একটা আসলে কাজ করতে পারতাম, এখানে চাইলে আমরা একবারে সরাসরি n তম পদ পর্যন্ত লিখে দিতে পারতাম, অর্থাৎ NC1 যোগ NC2 যোগ NC3 এক্স কিউব যোগ NC4 এক্স পাওয়ার 4 ডট 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 NCn যোগ এক্স পাওয়ার n, এভাবে চাইলে আমরা লিখে দিতে পারতাম অবশ্য। অর্থাৎ এইরকম চাইলে আমরা লিখে দিতে পারি, এটা লিখে দিলে আসলে আমাদের জন্য ভালো হইতো। অর্থাৎ ডট 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 দিয়ে আমরা এইভাবে যাইতাম, যাইতে যাইতে আমরা লিখে দিতাম প্লাস এন সি এন এক্স ফর এন, আমরা চাইলে এটা লিখে দিতে পারতাম, অর্থাৎ এইবারে প্লাস দিয়ে আবার ডট 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 দিয়ে দিতে পারতাম। অবশ্যই এটা দিই না, এটা না দিলেও কোনো সমস্যা নেই, তোমরা চাইলে এটা দিয়ে দিতে পারো, মনে রাখবা। অর্থাৎ n তম পদ পর্যন্ত, এখানে যেরকম আমরা n তম পদ পর্যন্ত লিখছি, এখানে চাইলে তোমরা n তম পদ পর্যন্ত লিখে দিতে পারো। এবার আসো এবার দুইটাকে আমরা গুণ করে দেব। তো এখন আরেকটা বিষয় দেখো, এই যে এই রাশি দিয়ে যে আমি এই রাশিকে গুণ করবো, অর্থাৎ এই রাশি দিয়ে আমি এই রাশিকে গুণ করব, আমাকে বলছে কার সহগ, আমাকে বলছে এক্স পাওয়ার এন এর সহগ। এখন তোমাকে বাইর করতে হবে যে কোন রাশি দিয়ে কোন রাশিকে গুণ করলে এক্স পাওয়ার এন আসে, সেই সমস্ত তোমার এখানে হাজির করতে হবে। তাহলে এখানে দেখো এক্স পাওয়ার এন, তাহলে তার আগের পদটা কি হবে এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান, তার আগের পদটা কি হবে এক্স পাওয়ার এন মাইনাস টু, তার আগের পদটা কি হবে এক্স পাওয়ার এন মাইনাস থ্রি। এইভাবে আমরা যত বাম দিকে যাবো তত কি আসবে এক্স পাওয়ার এন মাইনাস ফোর, এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান, যত ডান দিকে যাবো তত কি আসবে x power n plus 1, x power n plus 2, x power n plus 3, x power n plus 4, x plus n, x power n plus 5 এইভাবে চলতে থাকবে। অর্থাৎ ডান দিকে গেলে বাড়তে থাকবে, বাম দিকে গেলে কমতে থাকবে। তুমি কিন্তু এটা মনে রাখবে। তো এখানে দেখো আমরা এই পদগুলো লিখছি, কেন লিখছি তোমরা একটু পরে বুঝতে পারবা। তাহলে দেখো একটা একটা থেকে এক করে কম, দেখো এক এক করে কমছে, এই দিক থেকে এদিকে এক কম, যত বামে যাবে সে তত এক করে কমবে, আর যত ডান দিকে যাবে তত এক করে বাড়বে। তোমরা কিন্তু এটা মনে রাখবা। এবার দুইটা বসাই দাও, দেখো দুইটা বসাই দিয়েছি আমরা। তো এখানে দেখো আমি এই যে এটা কিন্তু লিখছি, যে দেখো এখানে n পর্যন্ত লিখছি আসলে, এই যে দেখো এখানে কিন্তু লিখি না, এখানে কিন্তু n পর্যন্ত লিখছি। এই যে 1 প্লাস NC1x যোগ NC2x স্কয়ার যোগ, এই যে এটা কিন্তু এখানে লেখা হয়েছে। তো এখানে দেখো প্লাস দুইবার চলে আসছে, এখানে একটা প্লাস তোমরা কেটে দিবা, এই প্লাসটার আমাদের দরকার নেই, একটা প্লাস রাখলে চলবে, এই প্লাসটা আমাদের নাই। আর তোমরা এখানে একটা প্লাস বসাই দিবা ছোট করে, এই। এখন দেখো আমরা এটা দিয়ে এটাকে গুণ করব, এইটা দিয়ে আমরা এটাকে গুণ করবো। তো তুমি দেখবা কারে কোনটা দিয়ে গুণ করলে এক্স পাওয়ার এন আসে, তুমি শুধু ওইটাই রাখবে। তাহলে দেখো এই যে 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এক্স পাওয়ার এন আসে, দেখো এক্স পাওয়ার এন যুক্ত পদ আমরা দেখো, এই যে 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এক্স পাওয়ার এন আসে, দেখো তোমরা ভালো করে, এই 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এক্স পাওয়ার এন আসে। দেখো এরপরে এই এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এক্স পাওয়ার এন আসে, দেখো এই NC1x। তো এক্স দিয়ে যদি আমরা এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কে গুণ করি তাহলে কি থাকে এক্স থাকে। তোমরা নিশ্চয়ই বিষয়টা ভালো করে জানো, তোমরা এই বিষয়গুলো নিশ্চয়ই ভালো করে জানো। যেমন ধরো এরকম, এই যে যেমন ধরো এই যে ধরো এক্স ইন্টু এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, আমরা লিখতে পারি এক্স ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান। তাহলে ওয়ান ওয়ান কাটা গেলে কি থাকে আলটিমেটলি, ওয়ান ওয়ানটা কাটা গেলে আলটিমেটলি থাকে এক্স পাওয়ার এন। অর্থাৎ কারে কোনটা দিয়ে গুণ করলে এক্স পাওয়ার এন আসে তোমাকে এই দিয়ে মনে রাখতে হবে। দেখো তাহলে এইটা দিয়ে যদি আমরা শুধুমাত্র এটাকে গুণ করি তাহলে এক্স পাওয়ার এন আসে, এটা দিয়ে অন্য কাউকে গুণ করলে এক্স পাওয়ার এন আসবে না, এটা দিয়ে অন্য কাউকে গুণ করলে কিন্তু এক্স পাওয়ার এন আসবে না। তোমার কিন্তু এটা ভালো করে মনে রাখবে, এইটা দিয়ে শুধুমাত্র এটাকে গুণ করলে এক্স পাওয়ার এন আসবে, আর কাউকে গুণ করলে কিন্তু এক্স পাওয়ার এন আসবে না। বাচ্চা মনে রাখতে হবে ভালো করে। ঠিক একইভাবে এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এক্স পাওয়ার এন আসে। দেখো আমরা কি কারণে এই যে পদগুলো লিখছি, দেখো এটা দিয়ে যদি শুধুমাত্র আমরা এটাকে গুণ করি তাহলে এক্স পাওয়ার এন আসবে, ভালো করে দেখো তোমরা।
এটা দিয়ে শুধুমাত্র যদি আমরা এটাকে গুণ করি তাহলে এক্স পাওয়ার এন আসবে, তাহলে কি থাকে NC2 এক্স পাওয়ার এন। ঠিক একইভাবে এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এক্স পাওয়ার এন আসবে, না হলে কখনোই সম্ভব নয়। এটা দিয়ে শুধুমাত্র এটাকে গুণ করলে এক্স পাওয়ার এন আসবে, আর কাউকে গুণ করলে এখানকার যত গুণ শত শত রাশি, লক্ষ লক্ষ কোটি কোটি রাশি, কাউকে গুণ করলে কিন্তু এক্স পাওয়ার এন পাইবে না। শুধুমাত্র তুমি যদি এটা দিয়ে এটাকে গুণ করে তাহলে এক্স পাওয়ার এন পাইবা, না হলে কখনোই সম্ভব নয়। ঠিক এইভাবে চলতে 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 তুমি যত বামের দিকে যাবে তত কি হবে, এক করে কমতে থাকবে। তাহলে তুমি যখন ফাইনালি কি পাবে, দেখো এখানে পাইছো NC1 NC2 NC3, এভাবে চলতে চলতে তুমি পাইবে এটা NCN এক্স পাওয়ার এন। এভাবে তুমি দেখো এখানে NC1 পাইছো, এখানে NC2 পাইছো, এখানে NC3 পাইছো, এভাবে তুমি পরে NC4 পাইবে, NC5 পাইবে, NC6 পাইবে, NC7 পাইবে, এভাবে ফাইতে 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 ধরো তোমার এখানে কি আছে, এখানে আছে x4 ধরো এইটা আছে, তাহলে তুমি এখানে কি পাইবা NC4 এক্স পাওয়ার 4 এর পাইবে, NC5 এক্স পাওয়ার 5, এভাবে চলতে 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 তুমি ফাইনালি যে কি পাবে, ফাইনালি পাবে NCN এক্স পাওয়ার এন। এখন দেখো প্রত্যেকটা পদে এক্স পাওয়ার এন আছে, এটা আমরা কমন নিয়ে দিলাম। এখন দেখো এই যে পুরোটা, এই পুরোটাকে লেখা যায় 2 পাওয়ার এন, এই পুরো জিনিসটাকে লেখা যায় 2 পাওয়ার এন, এটা মুখস্থ করে ফেলবা নৈর্বিত্তিকের জন্য। এই যে 1 প্লাস NC1 যোগ NC2 যোগ ডট 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 প্লাস NCN, এই যে এটাকে পুরোটাকে একসাথে লেখা যায় 2 পাওয়ার এন এক্স, 2 পাওয়ার এন এক্স পাওয়ার এন, মনে রাখবা। এই পুরোটাকে, এই পুরো জিনিসটাকে লেখা যায় 2 পাওয়ার এন, এটা মুখস্থ রাখবা MCQর জন্য তোমরা। এটা প্রমাণের আছে তোমাদের বইতে অবশ্য। তাহলে এই পুরোটাকে আমরা লিখতে পারি 2 পাওয়ার এন। তাহলে দেখো এক্স পাওয়ার এন এর সহগ কত, দেখো এক্স পাওয়ার এন এর সহগ হচ্ছে 2 পাওয়ার এন। তাহলে এই প্রশ্নটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসছে। তাহলে তোমাদেরকে কিন্তু এই ধরনের প্রবলেম কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে খেয়াল রাখবে এই যে এগুলো কিন্তু টেকনিক্যাল বিষয়, যে আমরা এখানে এই যে বাড়তি পদগুলো লিখছি তোমরা দেখছো এখন কেন আমরা লিখছি। এইভাবে চলতে 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 তুমি ফাইনালি যায় কি পাইবা, NCN এক্স পাওয়ার এন পাইবা। তাহলে প্রত্যেকটা জায়গায় এক্স পাওয়ার এন কমন নিয়েছি, কমনের পরে এইটুকু অংশকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি 2 পাওয়ার এন। তাহলে এক্স পাওয়ার এন এর সহগ হচ্ছে 2 পাওয়ার এন। তাহলে তোমাদেরকে প্রত্যেকটা প্রবলেম ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখতে হবে। পাশাপাশি তোমাদেরকে সিকিউ পরীক্ষার অর্থাৎ বোর্ড পরীক্ষার পাশাপাশি আমাদেরকে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিতে হবে। কারণ তুমি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশনের জন্য সময় পাবে খুবই কম। তুমি যদি এখনই প্রিপারেশনটা নিয়ে নাও সাথে সাথে, তাহলে তুমি অবশ্যই তোমার কাঙ্ক্ষিত জায়গায় তুমি ভর্তি হতে পারবে এবং তুমি কাঙ্ক্ষিত সাবজেক্টও পাবে। কারণ দেখা গেছে যে অনেকে চান্স পায় কিন্তু সে ভালো সাবজেক্ট পায় না, তার মার্ক কম হওয়ার কারণে বা স্কোর কম হওয়ার কারণে। তো আমরা আশা রাখি যদি তোমরা এখন থেকে ভালোভাবে চেষ্টা করো তাহলে অবশ্যই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় ভর্তি হতে পারবা। ধন্যবাদ সবাইকে।